অতিরিক্ত নেশা পান করার কারণে ট্রাক চালকের ক্ষতি বেশি হয়েছে। তাই শুভ্র কোনো মতে বেঁচে গেলেও ট্রাক চালককে বাঁচাতে পারেনি ডাক্তাররা অনেক চেষ্টা করেও। পরীক্ষা করে জানা গেছে ট্রাক চালক প্রায়ই অনেক বছর ধরে নেশা করতে করতে ভেতরে ক্যান্সার হওয়ার ভাব চলে আসছিল। ট্রাক চালকের বউ আর 5 বছরের বাচ্চাটার কান্নায় লিলিও কেঁদে ফেলে। তবুও কিছুটা স্বার্থপর হয়ে চলে গেল সেই কেবিনে, যেখানে শুভ্রকে নিয়ে যাওয়া হয়েছে। শুভ্রর মা তো এখনো কেঁদেই যাচ্ছে। লিলি বাসায় কল করে বলে শুভ্রর অপারেশন সাকসেস। শুভ্রকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা শোনা মাত্রই সোয়া আবারও নামাজে দাঁড়িয়ে যায়। এবারের কান্নাটা সুখের। রাত এখন 10টা ছই ছই। সোয়া বসে আছে নামাজ শেষ করে। মনটা বেশি ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে এই মুহূর্তে। সোয়ার ভীষণ ইচ্ছে করছে শুভ্রকে দু চোখ ভরে একবার দেখতে, কিন্তু তা তো সম্ভব না। সোয়ার যে হাসপাতালে যাওয়ার অধিকার নেই। বেলাল মির্জা না চাইলে সোয়া কখনোই হাসপাতালে যাওয়ার সাহস পাবে না। কিন্তু শুভ্রকে দেখার যে তৃষ্ণা খুব, তবে কি সোয়া ভালোবেসে ফেলেছে শুভ্রকে? নিজের মনের কাছে নিজে বারংবার প্রশ্ন করে বসে সোয়া, কিন্তু উত্তর পায় না কখনো। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সোয়া বিছানায় গা এলিয়ে দেয়। শুভ্রর জ্ঞান ফিরতে সে দেখতে পেল নাজমা বেগম বেলাল মির্জা সোফায় বসে আছে, আর লিলি জানালার কাছে দাঁড়িয়ে আছে। শুভ্র চোখ বুলিয়ে পুরো রুম একবার পর্যবেক্ষণ করে নিল, কিন্তু যাকে খুঁজল তাকে পেল না দৃষ্টির সীমানায়। বুকটা ভার হয়ে আসলো শুভ্রর। ইচ্ছে করছে চোখ দুটো আবারও বুজে নিতে, তাও চিরকালের জন্য। ভালোবাসার মানুষের পাশে যে অন্য কাউকে সহ্য করা ভীষণ যন্ত্রণার। খুব নীরবেই শুভ্রর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। শরীরটা যেন হালকা কাঁপছে। শুভ্রর মাথায় বেশি আঘাত পেয়েছে, হাতে পায়ে বেশ লেগেছে। সুস্থ হতে 1 মাস কিংবা তার বেশিও সময় লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছেন। লিলি শুভ্রর দিকে তাকাতে ওর জ্ঞান ফিরেছে দেখে খুশিতে গদগদ হয়ে এক চিৎকার। বেলাল মির্জা আর নাজমা বেগমও ছুটে আসেন শুভ্রর কাছে। এমন মুহূর্তে নাজমা বেগমের কষ্টসব ন্যাকামি মনে হচ্ছে শুভ্রর। খুব ধীরে একটু সময় নিয়ে শুভ্র লিলিকে বলে মা যেন এখনই চলে যায় এখান থেকে, নয়তো সে নিজেকে কষ্ট দিবে আরো। যেন অসহায় হয়ে যায় এসব শুনে নাজমা বেগম তবুও ছেলের ভালোর জন্য নীরবে বেরিয়ে যান কেবিন থেকে। বেলাল মির্জা মান্নান মির্জাকে কল দেয়। উনি একটু কাজে নিচে গিয়েছিলেন। মান্নান মির্জা এসে শুভ্রকে একটুখানি দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নাজমা বেগমকে সাথে নিয়ে। গাড়ি চলছে ধীর গতিতে। চোখের জল যেন বাধা মানছে না নাজমা বেগমের। ভাবি, আর কত কাঁদবেন? অসুস্থ হয়ে যাবেন যে। আমাদের শুভ্র সম্পূর্ণ সুস্থ হয়ে আছে এখন। চিন্তার কোনো কারণ নেই আর। মান্নান ভাই, আমার ছেলেটা কি কখনোই স্বাভাবিক হবে না? আর আমার সাথে, ওর সাথে কি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম আমি? আমি তো ওর ভালোর জন্য চেয়েছিলাম, কিন্তু ওর ভালো চাওয়াটাও যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা তো জানা ছিল না আমার। কথাগুলো বলেই আরো বেশি কান্না করতে থাকেন নাজমা বেগম। মান্নান মির্জা চুপ হয়ে আছে মলিন মুখ করে। নাজমা বেগমকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা ওনার কাছে নেই। মায়ের মন খুবই দুর্বল যে। পরের দিন সেলিনা পারভিন হাসপাতালে এসে লিলিকে বাসায় পাঠিয়ে দেয়। আগামীকাল আবার পরীক্ষা আছে লিলির, তাই বড় মাকে দেখে শুভ্র যেন স্বস্তি পেল কিছুটা। যদি সেলিনা পারভিন না এসে নাজমা বেগম আসতেন, তবে দম বন্ধ হয়ে আসতো শুভ্রর। লিলি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোয়ার কাছে যায়। সোয়া পড়ার টেবিলে বসে আছে মনমরা হয়ে। কিছুই পড়তে পারছে না ছোঁয়া। মনটা বারবার বলছে এক নজর শুভ্রকে দেখব। মনের সাথে যুদ্ধ করে সোয়া চোখ মুখ খিচিয়ে বসে আছে বই সামনে নিয়ে। ভালোবাসার মানুষকে দেখা তৃষ্ণাটাই অন্যরকম হয়, যা হয়তো ছোঁয়া বুঝতে পারছে না এখনো। পেছন থেকে লিলি এসে জড়িয়ে ধরতেই হঠাৎ ভরকে যায় ছোঁয়া। লিলকে দেখেই সব লজ্জা শরম ভুলে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে শুভ্রর কথা। লিলি কিছুটা মুচকি এসে বলে, নিজেই দেখে নাও নিজের প্রিয়তমকে। কথাটা বলতে বলতে লিলি ওর ফোনটা এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। শুভ্রর অনেকগুলো ছবি প্লাস ভিডিও করেছে লিলি। কিছুতে শুভ্র ঘুমন্ত আর কিছুতে জাগ্রত। সোয়া ছবি ভিডিওগুলো দেখে দেখে অশ্রু চোখে মৃদু হাসছে। লিলি মুগ্ধ নয়নে দেখছে সোয়াকে। খানিক পর হালকা কেসে লিলি বলল, তবুও কি বলবি তুই আমার ভাইকে ভালোবাসিস না? কথাটা ছোঁয়ার কর্ণকোর হতে ছোঁয়া লিলিকে ফোনটা দিয়ে চলে যায় সেখান থেকে। লিলি মুচকি হাসে। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। শুভ্র আজ হাসপাতাল থেকে ফিরছে। শুভ্রকে আবারও নতুন গাড়ি করে বাসায় আনা হচ্ছে। বেলাল মির্জা ছেলের জন্য আবারও নতুন গাড়ি কিনেছে একটা। কথায় বলে টাকা থাকলে খরচ করতে গায়ে লাগে না, এমনই বেলাল মির্জা। শুভ্র চুপচাপ বসে প্রকৃতি দেখছে। মনটা ভীষণ চটপট করছে সোয়াকে একটা নজর দেখার জন্য।
হাসপাতালে সবাই গেছে শুভ্রকে দেখতে, শুধুমাত্র ছোঁয়া ছাড়া। যদিও ছোঁয়াকে ভিডিও কলে লিলি দেখিয়েছে শুভ্রকে কয়েকবার, কিন্তু শুভ্রর কাছে সব অজানা। লিলি বলতে চাইলেও ছোঁয়া প্রমিস নিয়েছে লিলির থেকে এই কথা যেন কেউ না জানে। শুভ্রর হবু স্ত্রী টিয়াও গেছে কয়েকবার। পরীক্ষা শেষ হতেই টিয়ারা সবাই চলে এসেছে চট্টগ্রাম। আজকেও টিয়া আনতে গিয়েছে শুভ্রকে। সোয়ার উপর বেশ রাগ আর অভিমান জমে গিয়েছে শুভ্রর। টিয়া ঢাকা থেকে আসতে পারলে সোয়া কেন যেতে পারেনি, এই একটাই প্রশ্ন শুভ্র হৃদয়ে আঁচড় কাটছে। এই মুহূর্তে টিয়া ওর পাশের সিটে বসে থাকলেও ভাবনাতে শুধু সোয়ার আসা যাওয়া। গাড়ি এসে থামল মির্জাবাড়ির সামনে। গেট দিয়ে গাড়ি প্রবেশ করতেই সবাই এসে ঘরের দরজায় ভিড় জমে ফেলেছে। টিয়া গাড়ি থেকে নেমে শুভ্রর হাত ধরে ওকে গাড়ি থেকে নামায়। সবার মুখে চিকচিক করছে খুশি। শুভ্র সবার দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সবাই উপস্থিত থাকলেও সোয়া যে নেই উপস্থিত। অথচ শুভ্র জানি না যে সোয়া ছাদ থেকে দেখছে ওকে। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। শুভ্র কিছু কিছু সুস্থ হয়েছে এখন, তবে এখনো একটু একটু করিয়ে হাঁটে। এতদিন হয়ে গেলেও সোয়া এখনো শুভ্র রুমে আসেনি। শুভ্র আর থাকতে পারল না এবার। সোয়া গোসল করছে, এই ফাঁকে শুভ্র সোয়ার রুমে এসে ওর বিছানায় গা এলিয়ে দিয়েছে। শুভ্রর কানে পানির শব্দ ভেসে আসে। এতেই যেন কেমন শান্তি শান্তি লাগছে শুভ্রর। টিয়া মাঝে মাঝে খুব ঘনিষ্ঠ হতে চায় শুভ্রর সাথে, কিন্তু শুভ্র বারবার এড়িয়ে যায়। এতে টিয়ার বেশ রাগ হয়, তবুও টিয়া নিজেকে কন্ট্রোল করে রেখেছে সুন্দরভাবে বিয়েটা হয়ে যাওয়ার জন্য। কথা হয়েছে শুভ্র সম্পূর্ণ সুস্থ হলেই টিয়া আর শুভ্রর বিয়ের কথাবার্তা হবে। কিন্তু এতদিন অপেক্ষা করতে পারছে না টিয়া। টিয়া ঢাকা শহরের মেয়ে। খুব টাইট ফিট জামা পরিধান করে টিয়া, যা শুভ্রর ভীষণ অপছন্দ। টিয়া চট্টগ্রাম আসার পর থেকে টপস জিন্স পরা বাদ দিলেও স্যালোয়ার কামিজের সাথে ওড়না রাখে না গায়ে। এতে শুভ্র রাগ হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। শুধু কয়েকবার বলেছে যেন ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়, বাসায় বড়রা আছে। টিয়া কখনোই শুভ্রর একথায় পাত্তা দেয়নি, তাই শুভ্র নিজের মতোই থাকে। টিয়াকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয় না তেমন। সোয়া গোসল সেরে একটা কালো টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মোছায় ব্যস্ত। শুভ্রকে খেয়াল করেনি ছোঁয়া। গুনগুন করে গানও ধরেছে চুল মুছতে মুছতে। তোমার ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে, কবে বলো ছুতে দিবে। এখন এই মুহূর্তে ছোঁয়াকে আর কোনো শব্দ উচ্চারণ করতে না দিয়ে শুভ্র ছোঁয়ার পেছনে এসে বলে কথাটি। ছোঁয়া চমকে উঠে যায় হঠাৎ শুভ্রর কণ্ঠ শুনে। দ্রুত চুল মোছার টাওয়ালটা দিয়ে নিজেকে ঢেকে নেয় ছোঁয়ার কোনো মতে। এই কদিনে দুজন একবারও মুখোমুখি হয়নি। শুভ্র তেমন রুম থেকে বের হয়নি। আয়নায় নিজের পেছনে শুভ্রকে দেখে চোখ জোড়া জলে ভিজে উঠেছে ছোঁয়ার। কান্নাটা গলায় আটকে দিয়ে নিজেকে কন্ট্রোল করে ছোঁয়া বলে ওঠে, শুভ্র ভাই, আপনি এখানে? কেউ তো আর আমায় দেখতে যাবে না, তাই আমি আসলাম। আমার তো আর কারো মতো এত জেদ নেই। জেদ না থাকলে অ্যাক্সিডেন্টটা কেন হলো? তা তো হওয়ার ছিল, তাই হয়েছে, জানা আছে আমার। আচ্ছা, এবার নিজের রুমে যান, আমি চেঞ্জ করব। তো কর। আমি কি জড়িয়ে ধরে রেখেছি তোকে? টিয়াপু তুমি। সোয়া কথাটা বলতেই পিছু ফিরে তাকায় শুভ্র। শুভ্র দেখে ওর পেছনে কেউ নেই। সোয়া যে ওকে বোকা বানিয়েছে এটা বুঝতে পেরে বেশ রেগে যায় শুভ্র। রাগের চক্ষুতে সোয়ার দিকে এগিয়ে যায় শুভ্র। একটা শুকনো ঢোক গিলে সোয়া বলে, নিজের পায়ে নিজে কোড়াল মারলি তুই সোয়া। শুভ্র ভাই প্লিজ, এবারের মতো ক্ষমা করে দিন। আর কখনো হবে না এমন। ঠিক আছে, ছেড়ে দেব। আগে বল, আজ থেকে আবারও আগের মতো তুমি করে বলবি, নয়তো চুল যেমন কাটতে বাধ্য করেছিলাম তেমনভাবে হাতটাও ভেঙে গড়িয়ে দেব। শুভ্র ছোঁয়ার হাত মুচড়ে ধরে রেখেছে। ব্যথায় কান্না করে ফেলে ছোঁয়া। তবুও শুভ্রর মনে একটু মায়া হয় না। পরে আর কোনো পথ না পেয়ে সোয়া শুভ্রর সত্যটা মেনে নেয়। তারপর শুভ্র সোয়ার হাতটা ছেড়ে হনহন করে হেঁটে নিজের রুমে চলে যায়। আড়াল থেকে টিয়া সব শুনে ফেলে। রাগে ফুঁসছে টিয়া। টিয়া আগে থেকেই বুঝতো শুভ্র যে সোয়াকে ভালোবাসে, এখন সেটা সন্দেহ থেকে সত্যি হয়ে গেল টিয়ার কাছে। বুঝতে পারছে না শুধু সোয়া শুভ্র তাদের মনের অস্পষ্ট ভালোবাসাটা। টিয়া শুভ্র আর সোয়াকে কিছু না বলে সোজা বেলাল মির্জার কাছে গিয়ে বলে, আঙ্কেল, কিছু কথা আছে আপনার সাথে। নাজমা বেগমও উপস্থিত আছেন। নিজের বোনের মেয়েকে বউ হিসেবে পাবে বলে বেশ আনন্দিত নাজমা বেগম। যদি বোনের মেয়ে পারে শুভ্রর মনের রাগগুলোকে কিছুটা হলেও কমাতে। বেলাল মির্জা হাতের কাজটা রেখে একটু গলা খাকারিতে বলেন, বলো মা, কি বলবে? আঙ্কেল, আমি চাই 1 সপ্তাহের মধ্যে বিয়েটা সম্পন্ন হয়ে যাক, নয়তো বেশি দেরি করতে গেলে
হয়তো চিরদিনের জন্য হারাতে হবে শুভ্রকে। আমি পারবো না শুভ্রকে অন্যের সাথে দেখতে। তাই প্লিজ তুমি দ্রুতই বের ব্যবস্থা করো। কেন মামুনি, হঠাৎ করে কি হলো? কি বলছিস সব তুই? নাজমা বেগম কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নগুলো করেন। জানো ফুপি, তোমাদের ওই সোয়া আমার শুভ্রর দিকে নজর দিয়েছে। আমার ভয় হচ্ছে ফুপি, সোয়া যদি আমার শুভ্রকে আমার থেকে ছিনিয়ে নেয়, তবে আমি যে শেষ হয়ে যাব। যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে, সেদিন থেকে আমি শুভ্রকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি অসংখ্য। মির্জাবাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে, শুধু সোয়া ছাড়া। শুভ্র টিয়ার বিয়ের তারিখ ঠিক করা হবে। সোয়ার একটু ইচ্ছে করছে না সবার সামনে গিয়ে নিজেকে আরো বেশি করে অপমানিত করার। তাই সে ছাদে গিয়ে ফুল গাছের চর্চা করছে। বুকে একরাশ শূন্যতা নিয়ে ফুলবাগানের যত্নে ব্যস্ত ছোঁয়া। আজ থেকে ঠিক 7 দিন পর শুভ্র টিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। শুভ্র সবাইকে বলে কথা আগানোর জন্য, তারপর ছাদের দিকে পা বাড়ায়। টিয়া শুভ্রর পেছনে যেতে চাইলেও লিলি টিয়াকে আটকে দেয়। লিলিও চায় সোয়ার ভালোবাসা প্লাস স্বপ্ন যেন পূর্ণতা পায়। শুভ্র ছাদে গিয়ে দেখে সোয়া একটা গোলাপকে বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গালে কান্না জলের ছাপ স্পষ্ট। ধুক করে উঠল শুভ্রর বুকে হুট করে। তবু জোর করে মুখে হাসি রেখা টেনে সোয়ার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, নে মিষ্টিমুখ কর মধুবালা। আজ থেকে গুনে গুনে ঠিক 7 দিন পর, অষ্টম দিনের দিন আমার বিয়ের তারিখ দেওয়া হয়েছে। বলেছিলাম না, খুব দ্রুত বিয়ে করে দেখাবো তোকে। একবার জেদ হলে এই শুভ্র কখনোই হারে না। শুভ্রর কণ্ঠস্বর পেয়ে সোয়া চোখ মেলে তাকায়। শুভ্রর চোখে খুশি চিকচিক করছে। শুভ্রর হাতে একটা চকলেট। সোয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি শুভ্র ভাই। খুব অপমান বোধ হচ্ছে সোয়ার। বালাগুলো শেষ পর্যন্ত অন্যের হতে চলেছে এটা ভাবতেই ছোঁয়ার চোখে জল টলমল করে। শুভ্রর মুখে উচ্চারণ হওয়া প্রতিটি শব্দ যেন ছোঁয়ার হৃৎপিণ্ডটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ছোঁয়াকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখিয়ে শুভ্র ছোঁয়ার খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, একটা সময় তো অন্যের চকলেট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতি, এখন কি হয়েছে? মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভেঙেছে আমার মনটা। খুব বাজেভাবে ভেঙেছে। কোনোদিন ভেঙেছে জানো? যেদিন তুমি আমার স্বাদের চুলগুলো কেটে কোমর থেকে পেটে তুলে দিয়েছ। আর সেদিনই আমি নিজের সাথে ওয়াদা করেছি যতদিন আমার চুল আগের মতো কোমর ছোবে, ততদিন আমি চকলেট খাবো না। চকোলেটের সাথে চুলের সম্পর্ক কি আবার? মাথার তার কি ছিঁড়ে গেছে তোর সব? না শুভ্র ভাই, আমার মাথার সব তার ঠিক আছে। আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস 4টা, তার মধ্যে একটা চুল আর একটা চকোলেট। তাই চুলের জন্য চকোলেটও ত্যাগ করেছি। ও, তো বালাজোড়া কার জন্য ত্যাগ করেছিস? আর তোর 4 নাম্বার পছন্দ রকি, তাই না? ছয়বার মাথা নিচু করে ফেলে। কি বলবে বুঝতে পারছি না। এক হাতে ফোন আর অন্য হাতে গায়ের ওড়না মোট করে ধরে রেখেছে। সেলিনা পারভিনের দেওয়া কসম রক্ষা করার জন্য যে সোয়া বালাজোড়া ত্যাগ করেছে, এটা সে শুভ্রকে জানাতে দিতে চায় না। সোয়া মলিন চেহারায় অন্তরিক্ষের দিকে তাকিয়ে ভাবে, আমার চতুর্থ পছন্দ যে তুমি, শুধু শুভ্র ভাই। কিভাবে বলি তোমায়? বড় আপু যে আমায় পছন্দ করেন না। আর তুমিও তো কখনো ভালো করে একটা শব্দ উচ্চারণ করনি আমার সাথে। তাহলে আমি কিভাবে বুঝবো আমার প্রতি তোমার ভালোবাসা আছে বিন্দুমাত্র? আমি যে আর পারছি না শুভ্র ভাই। খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখ লুকিয়ে হৃদয়ে জমিয়ে রাখা সব কথা শেয়ার করি তোমার সাথে। সোয়াকে আনমনা হয়ে থাকতে দেখে শুভ্র চুপ হয়ে যায়। শুভ্রর মনেও যে ব্যথার প্রচণ্ড ঢেউ খেলা করছে। হঠাৎ শুভ্রর চোখ যায় ছোঁয়ার বাম হাতের দিকে। সকালে শুভ্র ছোঁয়ার হাতের যে স্থানে চেপে ধরেছিল, সেখানে কিছুটা লাল আর কিছুটা কালো হয়ে আছে। শুভ্রর এখন বেশ আফসোস হচ্ছে। এমনটা না করলেও পারত সে, কিন্তু রাগ কন্ট্রোল করতে যে সে পারে না। নিজের সব অস্পষ্ট কষ্ট যত্ন করে লুকিয়ে রেখে শুভ্র বলে, ব্যথার ওষুধ খেয়েছিস? ছোঁয়া হঠাৎ শুভ্রর এমন কথার উত্তর বুঝতে না পেরে অবাক করার দৃষ্টিতে তাকায় ওর দিকে। শুভ্র ছোঁয়ার হাতটা ধরে উঁচু করে ওর চোখের সামনে ধরে বলে, হাতে দাগ যেহেতু পড়েছে, ব্যথা হবে নিশ্চয়ই। ছোঁয়া কিছু বলতে যাবে, তখনই ওর ফোনে কল আসে রকির। রকির নামটা স্ক্রিনে ভাসতে দেখে শুভ্রর বুকের ভেতর যেন মোচড় দিয়ে ওঠে। রাগের দৃষ্টিতে ছোঁয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না টিয়ার আগমনে। চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে শুভ্র। ছোঁয়ার টিয়ার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসি রেখা টেনে বলে, এক্সকিউজ মি। এটা বলেই কল রিসিভ করে ছোঁয়া নিজের রুমের দিকে পা বাড়ায়। প্লিজ রকি, যখন তখন কল করিস না, আমার ভালো লাগে না।
একটা কথা বলতে চাই তোকে ছোঁয়া, প্লিজ ফিরিয়ে দিস না আমায়। খুব ভয় করছে তুই ফিরিয়ে দিবি ভেবে। তাই এতগুলো বছর তোকে এই কথাটা বলার সাহস পাইনি আমি, কিন্তু আর যে পারছি না আমি। দেখ রকি, তুই কি বলবি সেটা আমি জানি। তানহা আমায় সব বলেছে। তুই কি জানিস তানহা তোকে কতটা ভালোবাসে? শুধু তোর জন্য তানহার রাত জেগে নিজের অ্যাসাইনমেন্ট না করে তোর অ্যাসাইনমেন্ট করত। কিন্তু তুই কখনো তা জানার চেষ্টাও করিসনি, কারণ তোর ভাবনাতে ছিলাম শুধু আমি। অথচ আমার মনে পড়ছে না আমি নিজের ক্ষতি করে কখনো তোর উপকার করেছি কিনা। যেমন তুই যেমন বন্ধুত্ব নষ্ট করার ভয়ে আমাকে বলতে পারিসনি এতদিন, ঠিক তেমনই তানহাই একই কারণে হৃদয় লুকানো কথাগুলো তোকে বলতে পারছে না। তুই একে প্রপোজ কর, খুব সুখী হবি তোরা দেখিস। কিন্তু ছোঁয়া, আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আর আমার সবটা জুড়ে রয়েছে অন্য কারো বসবাস। ভুলে যা আমায়। পারলে তানহার সাথে নতুন করে শুরু করিস জীবনের পথ চলা। আমার আর তোর ফেক রিলেশনশিপ স্ট্যাটাস দেখার পরে তানহা আমার সাথে সব শেয়ার করেছে। আমি এতদিন সুযোগের অভাবে বলতে পারিনি। ভালো থাকিস দোস্ত। আল্লাহ হাফেজ। সাথে সাথে কথাগুলো বলে রকিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া কল কেটে দেয়। হৃদয়ে জমানো অস্পষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করতে হয় জানা নেই আমার। চোখ বন্ধ করলে যার চেহারা ভাসে, চোখ খুললেও তার অবয়ব জড়িয়ে ধরে আমায়। আর সে কেউ নয়, শুধু তুমি মায়াবতী। শূন্য বুক তোমার ছোঁয়ায় পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। দেবে কি ধরা, বাসবে কি ভালো। লিলির ফোন টুং করে উঠতেই সে ফোন হাতে নিয়ে এই মেসেজটা পড়ে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ। কে করতে পারে তাকে এমন মেসেজ ভাবতে থাকে বিছানায় গা এলিয়ে দিয়ে। প্রথম দেখায় আপনাকে খুব ভালো লেগেছিল আমার, কিন্তু ভয়ে বলতে পারিনি কখনো। ফেসবুকে সবসময় ফলো করি, কিন্তু কখনো একটা মেসেজ দেওয়ার সাহস জোগাতে পারিনি। সত্যি মনটা বেশ আনচান করে, কিন্তু আপনি যেভাবে হুট করে মেসেজ দিয়ে বসবেন তা কল্পনার বাহিরে ছিল। পুরোটাই যেন স্বপ্ন মনে হচ্ছে আমার। সত্যি সত্যি স্বপ্ন দেখছি না তো আমি? মেসেজটা লিখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে আলিফের নাম্বারে সেন্ড করে দেয় লিলি। ভীষণ নার্ভাস হয়ে আছে লিলি। বুকটা যেন অদ্ভুত রকমের অনুভূতিতে ভরে উঠেছে। মুখটা লজ্জায় লালচে হয়ে উঠেছে। ফর্সা মুখটা লালচে রঙে অদ্ভুত সুন্দর লাগছে। আলিফ মেসেজটা পেয়ে খুশিতে আত্মহারা। আলিফ কখনোই ভাবেনি তার মায়াবিনী তাকে মেসেজের রিপ্লাই দিবে, তাও এতটা সুন্দরভাবে। আলিফের যেন বিশ্বাসই হচ্ছে না, স্বপ্ন নয় সত্যি। হৃদয়ের সবটা জুড়ে কিভাবে তুমি মিশে গিয়েছো মায়াবিনী। তুমি কি জাদু জানো? আমার নাম্বারটা কোথায় পেলেন স্যার? কিছু কথা অস্পষ্ট থাক। সব কথা একেবারে বললে পরে বলার মতো কথা খুঁজে পাবো না যে। বড্ড দুষ্টু ছাড় আপনি। তুমি তো কম না মায়াবিনী। প্রথম দিনই আমাকে এলোমেলো করে ছেড়েছ। এভাবে চলতে লাগলো আলিফ লিলির বার্তা আদান প্রদান। দুজনের মনে দুজনের জন্য অসীম ভালোবাসার পাহাড়। কিন্তু কে জানে এর পেছনে রয়েছে কোনো রহস্যের গন্ধ। দেখতে দেখতে ঘনিয়ে আসছে শুভ্রর বিয়ের দিন। একদিন কেটে গেছে 7 দিন থেকে। হাতে আছে আর মাত্র 6 দিন। শুভ্র এখন মোটামুটি সুস্থ। সকালে নাস্তা শেষ করেই শুভ্র বাড়ির সকল ছোট সদস্যকে ডাকে। সাদে কিন্তু ছোঁয়া আসেনি। টিয়াও আছে শুভ্রর পাশে। লিলি আর সানিয়া কয়েকবার ডেকেছে ছোঁয়াকে, কিন্তু ছোঁয়া বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে তাই এড়িয়ে গেছে। সানিয়া খুব উদাস মনে দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। কাউকে সে তার মনের কথাগুলো বুঝতে দিতে চায় না। তবুও এই টিয়া মেয়েটাকে বড্ড বেশি হিংসা হয় সানিয়ার। সানিয়ার বড় বোন লামিয়া ইন্টারে পড়ে। লামিয়া মাঝে মাঝে সন্দেহ করে সানিয়ার অদ্ভুত আচরণ শুভ্রর প্রতি, কিন্তু কখনোই সেই সন্দেহকে বাস্তব হতে দিতে চায় না। তবে আজ সানিয়ার ফেস দেখে লামিয়ার সব বোঝা হয়ে গিয়েছে নিজে নিজে। শুভ্র সবাইকে দাঁড় করিয়ে রেখে সোয়াকে ডাকতে যায়। টিয়ার সাথে যেতে চাইলেও সে নিয়ে যায় না ওকে। শুভ্র নিচে চলে যাওয়ার পর লামিয়া সানিয়াকে ডেকে ছাদের এক কোণে নিয়ে যায়। সোয়া টিহাকে ব্যস্ত রেখেছে এটা সেটা নিয়ে বকবক করতে করতে। আর লিলি তো মগ্ন আলিফ স্যারের ভাবনায়। দেখ সানিয়া, তোর এই বয়সটা একটা আবেগী বয়স। আমি জানি তুই শুভ্র ভাইকে পছন্দ করিস, কিন্তু এটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমি তোর দোষ দিব না বোন, এটা বয়সের দোষ। তবুও নিজেকে একটু কন্ট্রোল কর প্লিজ। এভাবে মন খারাপ করে থাকিস না। দেখবি কলেজ লাইফে পা দিলেই শুভ্র ভাইয়ের ভূত মাথা থেকে চলে যাবে তোর। আপা, প্লিজ এই কথাটা কারোর সাথে শেয়ার করিস না। আমি জানি না তুই কিভাবে জানলি, কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি না কেন এত ভালো লাগে শুভ্র ভাইকে আমার। শুভ্র ভাইয়ের চোখগুলো খুব নেশালো রে আপা। ঠিক হয়ে যাবে সব, চল।
সবার সাথে স্বাভাবিক আচরণ করবি। আর হ্যাঁ, চিন্তা করিস না, কাউকে বলবো না আমি। লামিয়া সানিয়াকে হাত ধরে সবার সামনে গিয়ে দাঁড়ায়। সানিয়ার ফেস আগে থেকেই কিছুটা স্বাভাবিক হয়েছে বোধহয়। বোনের কথাগুলো খুব ভালোভাবে বুঝেছে সানিয়া। সানিয়া খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সহজেই কঠিন বিষয়গুলো বুঝে ফেলে স্বাভাবিকভাবেই। শুভ্র সিঁড়ি বেয়ে নেমে সোজা ছোঁয়ার রুমে গিয়ে ওর হাত ধরে দাঁড় করিয়ে বলে, কি, সেদিন তো ঠিকই একটু কথা কাটাকাটিতে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিতে পেরেছিস চট করে। আর আজ সহ্য করে পারছিস না আমার বিয়েটা অন্য কারো সাথে, তাই না? কিন্তু তোকে যে সহ্য করতে হবে মধুবালা, তোর শুভ্র ভাই, তোর বালাজোড়া তোর চোখের সামনেই অন্যের হয়ে যাবে। আর তোকে সব সহ্য করতে হবে। প্রথমত খেয়ে যায় হঠাৎ এমনটা হওয়ায় ছোঁয়া। ছোঁয়া নিজের রুমে বসে বসে ফেসবুক স্ক্রল করছিল। ঠিক তখনই শুভ্র এসে ওর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে কথাগুলো বলে। সোয়া অনেকক্ষণ চুপ করে থেকে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, আপনি বিয়ে করুন আর যাই করুন না কেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছেন? কেন আপনার মনে হয় আমি আপনাকে ভালোবাসি? কখনো বলেছি আপনাকে ভালোবাসি আমি? হ্যাঁ, ওই বালাজোড়ার জন্য পাগল ছিলাম আমি। কিন্তু এখন আমি নিজেকে সামলে নিয়েছি। তখন অবুঝ ছিলাম, তাই এমন পাগলামি করতাম। কিন্তু এখন আমি বড় হয়েছি, বুঝ হয়েছে আমার। এখন আর ফালতু জিনিসের প্রতি লোভ নেই আমার। তাই আপনিও এখন থেকে আমাকে আর মধুবালা ডাকবেন না। কারণ ওই বালার প্রতি কোনো আকর্ষণ নেই আমার আর। সোয়া তো কথা বললেও সোয়ার কোনো কথাই শুভ্রর হেলদোল হয়নি। শুভ্রর আগে ফুসছে শুধু সোয়ার মুখে আবারও আপনি শব্দটা শুনে। শুভ্রর চোখগুলো বেশ লাল হয়ে উঠেছে। কথা থামিয়ে ছোঁয়া কিছুটা ভয়ে একটু পিছিয়ে গিয়ে বলে, সরি শুভ্র ভাই, আর কখনো আপনি বলবো না। আচ্ছা চল, সবাই ছাদে আছে, তুইও চল, সবাইকে শপিং করাবো। সবাই আমার গায়ে হলুদে একই রকম ড্রেস পরবি। কথাটা বলেই শুভ্র চলে যায়। ছোঁয়া থ মেরে যায়। শুভ্র রেগে গিয়েও কেন নিজেকে কন্ট্রোল করে নিল ছোঁয়া বুঝতে পারেনি। আর শুভ্র যেতে যেতেই একটা দুষ্ট হাসি দেয়, ভয়ঙ্কর হাসি। শুভ্র এখনো বুঝতে পারছে না ছোঁয়া যে ওকে সত্যি সত্যিই ভালোবাসে। শুভ্র মনে করে শুধু বালার জন্যই ছোঁয়া শুভ্রকে বিয়ের কথা বলতো। তাই শুভ্র হাসে। শুভ্র যে ছোঁয়া থেকে ওর বালা ছিনিয়ে ওর সামনে অন্যের হাতে পড়ে দেবে, এটা ছোঁয়া সহ্য করতে পারবে না কখনো। শুভ্র ভালো করে জানে, যতই ছোঁয়া মুখে বলুক ও চায় না বালাজোড়া, আর তবু এই বালার প্রতি এক অদ্ভুত দুর্বলতা আছে ছোঁয়ার। সোয়ার কিছু না ভেবে শুভ্রর পেছন পেছন যায়। সবাই মিলে ঠিক করলো নীল ওড়নার পায়জামা নেবে আর হলুদ জামা নেবে সব মেয়েরা। আর সেটাই হলো। শুভ্র সবাইকে নিয়ে শপিং মলে চলে গেল। সেখানে টিয়াকে নিয়ে খুব লাফালাফি করলো শুভ্র সোয়ার সামনে। সোয়ার তা দেখে খারাপ লাগলেও সোয়া শুভ্রর সামনে কিছু প্রকাশ করেনি। বেশ অভিমান হয় এতে শুভ্রর। কেন ভালোবাসতে পারলি না তুই আমায় মধুবালা? কেন আমাকে এভাবে জড়িয়ে নিলি তোর সাথে? তুই ছাড়া যে আর কারোর সাথে ঘর বাঁধতে চাই না আমি। তবে কেন তুই বুঝিস না? কেন এতটা খামখেয়ালি করিস তুই? কেন আমাকে একটুখানি ভালোবাসতে পারলি না তুই? খুব যে ভালোবাসি তোকে। টিয়া একটু সামনে এগিয়ে গেলে ছোঁয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করে শুভ্রর কথাগুলো। সারাদিন শপিং করে সন্ধ্যায় বাসায় ফিরে লিলি ফ্রেশ হয়ে একটু বিশ্রাম না করেই কল দেয় আলিফকে। ওদের কথোপকথন এখন মেসেজ থেকে কল পর্যন্ত গড়িয়েছে। বেশ ভালোই সময় কাটে একে অপরের সাথে ওদের। লিলি আলিফের সাথে কথা বলছিল বেলকনিতে দাঁড়িয়ে। লিলি দরজা বন্ধ করতে ভুলে যাওয়ায় সোয়া নক না করে রুমে ঢুকে যায়। সোয়া বেশ অবাকই হয়েছে লিলির কথা শুনে। সোয়া বুঝতে পেরেছে লিলি কোনো ছেলের সাথে কথা বলতেছে, কিন্তু ছেলেটাকে সেটা সে এখনো জানে না। সোয়া গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে লিলিকে। হঠাৎ চমকে ওঠে লিলি। হাত থেকে পড়ে যায় লিলির ফোন। সোয়া লক্ষ্য করলো লিলির ফোনের স্ক্রিনে ভাসছে আলিফ নামটা। চোখ বড় বড় করে সোয়া লিলির দিকে তাকায়। তুই তো ভালোবাসিস সোয়াকে, তুইও তো বুঝিস ভালোবাসার মর্ম। তবে কেন এমন করছিস আমার সাথে? সোয়া তার যেটা তো ভাই শুভ্রকে ভালোবাসে শুধু। প্লিজ ফিরিয়ে দিস না আমায়। ভীষণ ভালোবাসি তোকে। কান্নারত কণ্ঠে তানহা কথাগুলো বলে রকিকে। রকি কানে ফোন চেপে রেখে শুনছে সব। সোয়া শুভ্রকে ভালোবাসে কথাটা শুনতেই চোখে জল ভরে উঠল রকির। রকি যে সোয়াকে মন থেকে ভালোবেসে ফেলেছে। তানহা রকির কোনো রেসপন্স না পেয়ে চুপ করে শুনছে রকির নিঃশ্বাসের শব্দ। এই অদ্ভুত রকমের শব্দটাই যে তানহাকে আরো পাগল করে তুলেছে। রকি কিছু না বলেই কল কেটে দেয়। তানহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয়।
সোয়া কিছুতেই মানতে পারছে না আলিফ লিলির সম্পর্ক। সোয়ার মোটেও ভালো লাগে না আলিফ নামের পুরুষটাকে। আলিফের নাম শুনতেই সোয়ার মুখে ফুটে ওঠে বিরক্তি রেখা। আলিফকে যেন সোয়ার শত্রুর মতো মনে হয়, কিন্তু এর কারণ সে নিজেও জানে না। সোয়া মুখ গুমট করে বসে আছে। লিলি বসে আছে অপরাধীর মতো। লিলি বেলকনিতে একটা দোলনা আছে। এই দোলনাতে দুজন বসে আছে আর নীরবতা পালন করছে। সব নীরবতা ভেঙে লিলি বলে, এই সোয়া, প্লিজ এমন মুখ করে বসে থাকিস না। আলিফ স্যার সত্যি অনেক ভালো রে। আলিফ স্যারের বোন আলিয়া আমাদের সানিয়ার সাথে একই কলেজে একই সেকশনে পড়ে। আর আমার নাম্বারটা নাকি আলিয়া সানিয়ার থেকে আলিফ স্যারকে দিয়েছে। তুই শুধু শুধুই চিন্তা করছিস। আলিফ স্যার মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও মনটা বেশ ভালো আলিফ স্যারের। খুব ভালোবাসে আমায় আলিফ স্যার। এই সোয়া, লিলি কথা বলেই যাচ্ছে। সোয়া এসব কথায় পাত্তা না দিয়ে বাগান বিলাস করছে। লিলির বেলকনি থেকে বাগানের ফুলগুলো বেশ দারুণ লাগে দেখতে। সোয়ার রুম নিচে হওয়ায় তেমন ভালো করে উপভোগ করতে পারে না সে। সোয়াকে চুপচাপ দেখে লিলি খুব শক্তভাবে জড়িয়ে ধরে সোয়াকে। মুহূর্তে ফিক করে হেসে দেয় সোয়া। লিলিও হাসে। টিয়া শুভ্র রুমে আসে ওকে গুড নাইট বলার জন্য, কিন্তু শুভ্র ওকে পাত্তা দেয় না। এতে টিয়ার খুব ক্ষোভ হয় সোয়ার উপর। টিয়া জেনে গেছে শুভ্র যে সোয়ার সাথে জেদ ধরে এই বিয়েতে মত দিয়েছে। টিয়া তার ফুপি নাজমা বেগমকে অনেকদিন ধরে বুঝিয়ে রাজি করেছে বিয়ের জন্য। তারপর নাজমা বেগম বেলাল মির্জাকে বলে শুভ্রকে জানিয়েছে। টিয়া নিজের রুমে গিয়ে রাগে ফুঁসছে আর ছোঁয়াকে বাজেভাবে গালি দিচ্ছে। টিয়ার বাবা মা কোনোভাবে ওকে বোঝানোর চেষ্টা করছে। টিয়া রাগে কণ্ঠে বলে ওঠে, আরে আব্বু আম্মু, তোমরা বুঝতেছো না। এই মির্জা বংশের একমাত্র আঙ্গুর শুভ্র। ওকে হারালে কিভাবে চলবে বলো। এই মির্জা বংশের সব ধন সম্পদ শুভ্রর। শুভ্রকে জিততে পারলে আর পিছু ফিরে তাকাতে হবে না আমাদের। তোমরা কিছু না করলে আমি কিন্তু ওই ছোঁয়াকে শেষ করে দেব। খুন করে ফেলবো আমি ওকে। মনে রেখো তোমরা। ছোঁয়ার মতো 2 টাকার মেয়েটে গুম করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। দেখো আম্মু, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এখন। একবার বিয়েটা হয়ে গেলে তো সব তোমার হাতে। আর শুভ্র বাবা যদি একবার জানে সোয়ার জন্ম পরিচয়, তবে ছেলেটা নিজেই সোয়ার থেকে মুখ ফিরিয়ে নেবে। টিয়ার বাবা কথাটা শেষ করতে টিয়ার মা ওনার হাত চেপে ধরে বলেন, দেখুন ওইদিকে দরজার বাহিরে মনে হয় কেউ আছেন। আমাদের কথা কেউ শুনে ফেলল না তো। টিয়া ওর মাকে থামিয়ে দ্রুত দরজা খুলে দেখে কেউ নেই। টিয়ার মনে এক অজানা সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। আর কদিন পরে তো বিয়ে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয় টিয়া। শুভ্র ছোঁয়ার মা সেলিনা পারভিনের কাছে গিয়ে বসে আছে। কোনো কথা বলছে না। সেলিনা পারভিন কফি এনে দিলেন। শুভ্র কফিতে মুখ দিয়ে সেলিনা পারভিনের দিকে তাকিয়ে, মেজো আম্মু, একটা সত্যি কথা জানতে চাইলে বলবে কি আমায়? প্লিজ মেজো আম্মু, না করিও না। রাত হয়েছে অনেক। ছোঁয়ার ঘুম আসছে না। সে এখনো ভাবছে সত্যি কি বিয়ে করে ফেলবে শুভ্র ভাই অন্য কাউকে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল ছোঁয়া। বুকটা যেন শূন্য হয়ে আছে ভীষণ। সকালে ঘুম ভাঙতেই সোয়া উঠে ফ্রেশ হয়ে সে নামাজ পড়ে নিল। মোনা যেতে চাইল শুধু শুভ্রকে আর বালাজোড়া। পরে নিজের এমন চাওয়াতে নিজেই হেসে উঠল। সবাই উপস্থিত আছে নাস্তার টেবিলে, কিন্তু সেলিনা পারভিন নেই। সোয়া ওর মায়ের রুমে গিয়ে দেখে ওর মা ঘুমিয়ে আছেন। সোয়া অনেক ডাকাডাকি করল সেলিনা পারভিনকে, কিন্তু সেলিনা পারভিন আর উঠলেন না। শান্তির ঘুম দিয়ে চলে গেছেন সবাইকে ছেড়ে চিরদিনের জন্য। সোয়া কাঁদতে কাঁদতে বারবার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। পরিবারের সব মহিলা মেয়েরা সোয়াকে সামলাতে ব্যস্ত, কিন্তু সামলাতে বেশ কষ্ট হয়ে পড়ছে ওকে। একমাত্র মা ছাড়া আর কারো কাছে ছোঁয়া ছোটবেলা থেকে নিঃস্বার্থ আদর ভালোবাসা পায়নি। শুভ্র দূর থেকে দেখছে সব, কিন্তু কাছে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরার মতো সাহস সে পাচ্ছে না। শুভ্র নিজেও কাছে। মুহূর্তে মির্জা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া, কিন্তু কারো নজরে পড়েনি দূরে দাঁড়িয়ে থাকা টিয়ার রহস্যময় হাসি। মান্নান মির্জা কাঁদতে কাঁদতে ক্লান্ত। সেলিনা পারভিনকে কবর দিয়ে সে বসে আছেন অসহায়ের মতো। সোয়া ছুটে গিয়ে মান্নান মির্জাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারিয়ে ফেলে সোয়া। সোহার চোখের জল যেন শুকিয়ে গেছে। অষ্টাদশীর মনটা একেবারে ভেঙে গিয়েছে মায়ের হঠাৎ মৃত্যুতে। সোয়ার সোহা একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে, কিন্তু সোয়া এখনো কান্নায় লুটিয়ে থাকলেও সোহা মূর্তি হয়ে বসে আছে এক কোণে। কেটে গেল কয়েকদিন। আজ শুভ্রর বিয়ে। গায়ে হলো তার করা হলো না বড় অনুষ্ঠান করে। শুভ্র বিয়েটাও বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বেলাল মির্জা রাজি হয়নি।
বিলাল মির্জা বলেছেন অনুষ্ঠান পরে হোক কিন্তু বিয়েটা হয়ে যাক। সবাই সেটা মেনে নিয়েছেন। একবার অ্যাক্সিডেন্ট হয়ে পিছিয়েছে, তাই এখন আর পিছাতে চান না তিনি বিয়েটা। শুভ কাজ নাকি এভাবে বারবার পিছানো ঠিক না। তাই মান্নান মির্জা আর কিছু বলেননি, কিন্তু উনি জানিয়ে দিয়েছেন সোহা সোহা আর উনি এই বিয়েতে উপস্থিত হতে পারবেন না। এবার কিন্তু আঞ্জুমা খাতুনও চেয়েছিলেন বাড়ির শোক কেটে গেলে তারপর বিয়েটা নামাতে, কিন্তু কারো কথায় পাত্তা দেননি বেলাল মির্জা। বেলাল মির্জার মনে টিয়া ভয় ঢুকিয়ে দিয়েছে যে দেরি হলে সোয়া শুভ্রকে বশ করে নিতে পারে। আর বেলাল মির্জা সোয়াকে মোটেও সহ্য করতে পারেন না। টিয়া বধূ সাজার জন্য পার্লারে চলে গিয়েছে। বাড়ির ছোটদের মনেও আনন্দের ছিটে ফোটা নেই। লিলি তো সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে একা। শুভ্র লিলির দরজায় কয়েকবার নক করেছে, কিন্তু লিলি ইচ্ছে করে দরজা খোলেনি। জায়দা বেগম সোয়ার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। চুলগুলো এখনো কোমর ছুঁতে পারেনি, তবে আগে থেকে কিছুটা লম্বা হয়েছে। সোয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়দা বেগম অনেক বুঝিয়েছেন, তবুও সোয়ার কান্না থামছে না। জায়দা বেগম নিজেও কাঁদছেন, আঁচলে মুখ লুকিয়ে, কিন্তু সোয়াকে তা বুঝতে দিচ্ছে না উনি। টিয়া বধূ সেজে ফিরেছে পার্লার থেকে। শুভ্রকে বর্ষাজে সাজিয়েছেন ওর ছোট চাচা জীবন মির্জা। যদিও জীবন মির্জারও মন মানসিকতা ভালো নেই, তবুও এইটুকু করা যে তার কর্তব্য। কাজেও চলে এসেছেন। শুভ্রর মনে হচ্ছে সব যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আর একটু দেরি হলেও মন্দ হতো না। শুভ্রর বুকটা ভার হয়ে উঠেছে হঠাৎ। পাশাপাশি বসানো হয়েছে শুভ্র টিয়াকে। টিয়ার মুখে রহস্যময় হাসি। এদিকে কাজে এসেছে শুনে জায়দা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জড়িয়ে দেয় সোয়া। তখনই দরজায় কেউ নক করতেই সেদিকে তাকায় দুজনেই। সোয়া ছুটে এসে সবার সামনে শুভ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জড়িয়ে দেয়। শুভ্র কোনো কিছু না ভেবেই সোয়াকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়, যেন হালকা করে ধরলে তার মধুবালা হাত ফসকে দূরে চলে যাবে তার থেকে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। হাসি আছে শুধু লিলির ওষ্ঠ জুড়ে। লিলি গিয়ে মান্নান মির্জাকে নিয়ে আসেন। মেয়ের এহেন কাণ্ডে মান্নান মির্জা সকলের সামনে কিছুটা লজ্জিত হয়ে আছেন। টিয়া ফুঁসছে রাগে। হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে সোয়ার দিকে এগিয়ে যায়। কাজে বিয়ে পড়ানো শুরু করতেই সোয়া চলে আসে। আর একটু আগের ঘটনা। দরজায় কটকট শব্দ হওয়ার সাথে সাথেই জায়দা বেগম সোয়া দরজার দিকে তাকায়। দরজা খোলা থাকায় স্পষ্ট দেখা যায় দরজায় লিলি দাঁড়ানো। লিলি সাথে সাথে ঘরে প্রবেশ করে জায়দা বেগমকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে খিল লাগিয়ে দেয়। সোয়া চোখের জল মোছার চেষ্টা করে বারংবার, কিন্তু আজ কোনো বাধা মানছে না অবাধ্য জলগুলো। আপন মনে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। লিলি কিছুটা কর্কশ কণ্ঠে বলল, আর একবার কাঁদবি তো সত্যি সত্যি খুন করব আমি তোকে। কিভাবে তুই নিজের জায়গা অন্য কাউকে এভাবে দিয়ে দিচ্ছিস? কিভাবে তুই তোর শুভ্র ভাইকে আর বালাজোড়া অন্যের হাতে তুলে দিচ্ছিস? একটু কি বুক কাঁপছে না তোর? তুই কি জানিস শুভ্র ভাই তোকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তুই যদি একবার ভাইয়াকে বলিস তোর মনের কথা, তবে এই বিয়ে এখনই বন্ধ করে দিবে শুভ্র ভাই। প্লিজ ছোঁয়া, এত বড় ভুল করিস না। জেদের বসে নিজের জায়গা অন্য কাউকে দিয়ে দিস না এভাবে। শুভ্র ভাই আমাকে ভালোবাসলে ও নিজেই আমাকে বলতো, তোর থেকে জানতে হতো না আমার এটা। আর যদি সত্যি শুভ্র ভাই আমায় ভালোবাসতো, তবে এতটা কষ্ট দিতে পারতো না আমাকে। তাছাড়া আমি আম্মুকে কথা দিয়েছিলাম, ওই বালাজোড়া আর কখনো ছুঁয়েও দেখব না আমি। তাই প্লিজ তুই যা এখান থেকে, একা থাকতে দে আমায়। পারবি তো সহ্য করতে? অন্যের পাশে নিজের ভালোবাসাকে, আর অন্যের হাতে ছোটবেলা থেকে স্বপ্ন দেখা বালাজোড়া। চলে যাব অনেক দূরে। এতদিন তো মা ছিল বলে তবুও কিছুটা গুরুত্ব ছিল এই পরিবারে আমার। কিন্তু এখন তো তাও থাকবে না, বিশেষ করে শুভ্র ভাইয়ের বিয়ের পর থেকে। তাই ভাবছি আব্বুকে আর সোহাকে ম্যানেজ করে চলে যাব বহুদূরে। আমাকে সবাই অবহেলা করলেও আমি জানি সোহাকে সবাই ভালোবাসেন এই পরিবারের। আমি জানি না কেন সবাই আমাকে অবহেলা করে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে আমি হয়তো এই বংশের কন্যা নয়। এই সোয়া, প্লিজ এভাবে বলিস না। কোথাও যেতে হবে না তোকে। শুভ্র ভাই পাঠিয়েছে আমায় তোর কাছে। কাজে চলে এসেছে। চল আমার সাথে। কোথাও যাব না আমি। শুভ্র ভাই বলেছে তুই যদি সবার সামনে গিয়ে তোর ভালোবাসার কথা স্বীকার করিস, তবে বাকিটা ভাইয়া ম্যানেজ করে নিবে এবং আজকেই তোকে বিয়ে করবে। তারপর টিয়ার একটা ব্যবস্থা নিবে বলেছে। তুই কি জানিস টিয়া একটা ষড়যন্ত্র করেছে আমাদের পরিবারের বিরুদ্ধে, এবং আব্বুকে ভুলভাল বুঝিয়ে বিয়ের ডেট দ্রুত করেছে যাতে
ভাই আর তোর সম্পর্ক ঠিক হওয়ার আগে ও এই ঘরের বউ হয়ে যেতে পারে। প্লিজ চল আমার সাথে। এখন সব তোর হাতে। মানে, কি বলছিস এসব? টিয়া তো খুব ভালো মেয়ে মনে হয়েছে আমার। আমি বেশি কিছু জানি না। ভাইয়া কিছু বলেনি আমায়। যতটুকু বলেছে তোকে বলেছি আমি। এবার চল, দেরি করলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া বলেছে তুই গেলে সবার সামনে ওই টিয়ার মুখোশ খোলাসা করবে। সোয়ার কিছু না ভেবে শুধু পরিবারের কথা ভেবে ছুটে গিয়েছে হলরুমে। হলরুমে পৌঁছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রকে। বর্তমান টিয়া গিয়ে সোয়াকে জোর করে শুভ্রর বুক থেকে আলাদা করে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সোয়ার গালে। সোয়া থমকে যায় মুহূর্তে। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই টিয়া এমনটা করায় শুভ্র রাগ বেড়ে যায় বহুগুণ। টিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভ্র বিরতিহীনভাবে টিয়াকে। সোয়া হা করে দেখছে সব। টিয়ার মা বাবা আর বেলাল মির্জা, নাজমা বেগম এগিয়ে এসে টিয়াকে বাঁচান শুভ্রর হাত থেকে। তবুও শুভ্র থেমে নেই। সবার বাধা দেওয়া সত্ত্বেও সে থাপ্পড় লাগাচ্ছে টিয়াকে। টিয়ার বাকি সবাই হতভম্ব শুভ্রর এমন কাণ্ডে। বেলাল মির্জা এবার রেগেমেগে হুঙ্কার দিয়ে ওঠেন। বেলাল মির্জার হুঙ্কারে কোনো হেলদোল নেই শুভ্রর। লিলি ছোঁয়াকে আগলে দাঁড়িয়েছে আর কানে কানে বলছে একটু অপেক্ষা করতে। এবার মান্নান মির্জা একটু এগিয়ে এসে শুভ্রকে বলে, কি হয়েছে শুভ্র? হঠাৎ মেয়েটাকে এভাবে আঘাত করছিস কেন? তো কি করবো মেজ আব্বু? এই রাস্তার মেয়ের সাহস কি করে হয় আমার মধুবালাকে আঘাত করার? তাই বলে একটা মেয়েকে তুই এভাবে অনবরত মারতে থাকবি? এটা ঠিক না। ওকে আমি মেরেই ফেলবো আজ। আমার সামনে আমার ভালোবাসার গায়ে আঘাত করবে। আর আমি চেয়ে চেয়ে দেখব সব। এবার টিয়া গর্জে উঠে বলে, আমার সামনে আমার হবু স্বামীকে কোনো মেয়ে জড়িয়ে ধরলে তখন কি করা উচিত আমার? এমনকি আমাদের বিয়ে পড়ানো শুরু হওয়ার পর। বিয়ে পড়ানো শুরু হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো আর হয়ে যায়নি। দেখো শুভ্র, তুমি কিন্তু ভুল করছো। আচ্ছা তুই বল, তাহলে সঠিকটা কি? আমাদের বিয়ে। লজ্জা করছে না তোর? তুই কি মনে করেছিস তোর চালাকি আমি জানতে পারবো না কখনো? কিন্তু আফসোস, তোর চালাকি আমি আরো আগেই জেনেছি। তাও তোর থেকেই। মানে, কি বলতেছো কি তুমি এসব? আমি কেন চালাকি করতে যাব? আমি মির্জা বংশের একমাত্র আঙ্গুর বলিসনি তুই? কিছু বলছে না এবার আর টিয়া। শুভ্রর প্রশ্নে ভয়ে চুপসে গেছে সে আর ভাবছে শুভ্র ছিল তাহলে সেদিন দরজার বাইরে। বড্ড বেশি আফসোস হচ্ছে টিয়ার এখন নিজের বোকামিতে। কি হলো, চুপ করে আছিস কেন? শুধুমাত্র সম্পত্তির লোভে আমার মা বাবার ব্রেন ওয়াশ করিসনি তুই? বিশ্বাস করো শুভ্র, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর একবার এই জঘন্য মুখে আমার নাম উচ্চারণ করবি তো জিব্বা টেনে ছিঁড়ে ফেলব তোর। চিনিস আমায় তুই? তোর মতো মেয়েকে খুন করে জেল কাটলেও আফসোস থাকবে না আমার। কোনো কারণ, তুই একজন খুনি। আমার মেজ আম্মুর খুনি তুই। এবার বেলাল মির্জা সহ সবাই টিয়ার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। কথাটা শোনার সাথে সাথেই মান্নান মির্জা বসে পড়ে মেঝেতে। সোয়াকে জায়দা বেগম বাহুদরে জড়িয়ে রেখেছে। সোয়া একদম নরম হয়ে গিয়েছে জ্ঞান হারানোর মতো। লিলি কোনো মতে সামলাচ্ছে সোয়াকে। আর শুভ্র অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে টিয়ার দিকে। টিয়া যেন স্তব্ধ হয়ে গেছে শুভ্রর মুখে এসব শুনে। সেলিনা পারভিনের ব্যাপারটা যে সে তার মা বাবার সাথেও শেয়ার করেনি, তবে শুভ্র জানল কেমনে? ভয়ে ঘামছে টিয়া। অথচ আমেজ চলছে শীতকালের। তেমন ভ্যাপসা শীত না পড়লেও মোটামুটি শীত পড়ছে ইদানিং। শুভ্র আবারও ঝাঁঝালো কণ্ঠে টিয়াকে বলল, সব সত্যি বলার জন্য। টিয়া এখন পথ খুঁজছে কোনোরকম পালানোর জন্য। টিয়ার বাবা মা খুব গর্ব করে বলতো তাদের মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না। কিন্তু এদের কথা একটু বিশ্বাস করল না শুভ্র। বেলাল মির্জাও এবার টিয়ার দিকে প্রশ্ন ছড়ে দিল, কারণ উনি জানেন শুভ্র কখনো কারোর ওপর মিথ্যা অভিযোগ করে না। প্রায় অনেকক্ষণ পর টিয়া বাধ্য হয়ে বলা শুরু করল, আমি খুন করেছি সোয়ার মাকে। কারণ আমার মনে হয়েছিল সেদিন রাতে আমার কথা সব সোয়া শুনেছে। আমি সেদিন রাতে দরজা খুলে বাহিরে গিয়ে দেখলাম সোয়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর সোয়া সবাইকে বলে দেওয়ার আগে যদি আমি ওর মাকে শেষ করে দিতে পারি, তবে সোয়া আমার কথা ভুলে মায়ের সুখে ব্যস্ত হয়ে পড়বে। আমি চাইলে সোয়াকেও মারতে পারতাম, কিন্তু আমি ভালো করে জানতাম যে সোয়ার কিছু হলে শুভ্রকে আর পাওয়া হবে না আমার। শুভ্র সোয়ার সুখে শেষ হয়ে যাবে। আমি জেনে গিয়েছিলাম যে শুভ্র সোয়াকে পাগলের মতো ভালোবাসে। আমি ধন সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা করে দিন সবাই আমায়, প্লিজ। আমার বয়ফ্রেন্ড আছে।
আর তাকে আমি খুব ভালোবাসি। শুধুমাত্র ধন সম্পদের লোভেই আমি শুভ্রকে বিয়ে করতে চেয়েছিলাম এবং মানুষ খুন করতেও পিছুপা করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করে দিন সবাই আমায়। আমি কথা দিচ্ছি আমি সব ছেড়ে চলে যাব অনেক দূরে। ন্যাকা কান্না করতে করতে কথাগুলো বলে টিয়া। টিয়ার মা বাবা ভীষণ অবাক। তাদের মেয়ে যে সত্যি সত্যি এমন একটা কাজ করে বসবে, এটা তারা ভাবতে পারেনি। সোয়ার মনে পড়ল সেদিন সোয়া লিলির সাথে দেখা করে নিজের রুমে ফিরছিল। সোয়া এবার শক্ত হয়ে টিয়ার সামনে এসে দাঁড়িয়ে ওকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে চিল্লিয়ে বলে ওঠে, তুই ক্ষমা চাইলে কি আমার মা ফিরে আসবি আবার? পারবি আমার মাকে ফিরিয়ে দিতে তুই? পারবি আমার সংসারটা পূর্ণ করে দিতে তুই? পারবি আমার মায়ের আদর স্নেহ ফিরিয়ে দিতে? যদি পারিস তবে ক্ষমা পাবি, তার আগে নয়। কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়ে ছোঁয়া। শুভ্র এগিয়ে গিয়ে এক হাত দিয়ে ছোঁয়ার বাহু জড়িয়ে টিয়ার সামনে দাঁড়িয়ে বলে, কিভাবে পারলি তুই? মেজো আম্মুকে আমরা কেউই একটু বুঝতে পারিনি। বালিশ চেপে সবাই যখন নাস্তা করতে বসেছিল, তখন আমি আন্টির রুমে গিয়েছিলাম। আন্টি আমাকে দেখে বসতে বললেন। আমি বললাম, আন্টি শুয়েছিলেন, বলছিলেন শরীর নাকি কিছুটা অসুস্থ, তাই আমি ওই সুযোগে আমার কাজ ছেড়ে চুপচাপ এসে নাস্তা করতে বসে গিয়েছিলাম। তুই বল, এখন তোকে কি করা উচিত? প্লিজ শুভ্র, ক্ষমা করে দাও আমায়। লজ্জা করছে না তোর? কোন মাটিদের তৈরি রে তুই? তোকে এখন নিজের মামাতো বোন ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। শুভ্র ভাই, তুমি কিভাবে জানলে টিয়া মেজ আম্মুকে মেরেছে? খুব রাগ নিয়ে কথাগুলো বলে লিলি। শুভ্র একটু গলা খাকারি দিয়ে বলে, যখন সবাই আহাজারি করছিল মেজ আম্মুর মৃত্যুতে, তখন আমিও খুব ভেঙে পড়ছিলাম। আর ছোঁয়ার অবস্থা দেখে ওর কাছে আসার সাহস পাচ্ছিলাম না, তাই দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ তখন আমার চোখ যায় টিয়ার দিকে। টিয়ার ঠোঁটে অদ্ভুত রহস্যময় হাসি দেখে আর আগের রাতের কথাগুলো শুনে কেন যেন ওর উপরে সন্দেহ হলো। কারণ আমাদের মেজ আম্মুর তো তেমন কোনো রোগ ছিল না যে এভাবে হঠাৎ করে মৃত্যু হবে। তাই আমি সবার আড়ালে মেজ আম্মুর রুমে যাই তখনই, এবং ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বালিশের সাথে পেলাম নীল রঙের একটা নখ। আর আমাদের বাসায় এমন রঙের আলাদা কেনা নখটিয়া ছাড়া আর কেউ ব্যবহার করে না। তারপর দেখলাম ভাগ্যক্রমে আমি ওই রুম থেকে আসার পরেও ওই নখগুলো টিয়ার নখে লাগানো ছিল, শুধু একটা নখ বাদে। বাই দ্য ওয়ে, রাস্তায় এতক্ষণ টিয়ার নিজের মুখে যা স্বীকারোক্তি করেছে সব রেকর্ড করা হয়েছে। তাই ওর বাঁচার আর কোনো উপায় নেই। সবাই স্তব্ধ, থমথমে পরিবেশ। সোয়ার গাল বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। টিয়া খুব মিনতি করে বলছে ওকে ক্ষমা করার জন্য। এবার বেলাল মির্জাও মুখ ফিরিয়ে নিলেন টিয়ার থেকে। নাজমা বেগম খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। টিয়া যে তার ভাইয়ের মেয়ে। শুভ্র যদি এই বিষয়ের জন্য ওনার থেকে আরো দূরে চলে যান, এটার জন্যই ওনার ভয় হচ্ছে বেশি। নীরবতা ভেঙে টিয়া বলল, ও ঢাকা চলে যাবে। সাথে সাথেই শুভ্র পুলিশ ডাকে। এবার টিয়া সত্যি সত্যি ভয় পেয়ে যায়। মহিলা পুলিশ এসে টিয়ার হাতে হাত করা পড়ালো। টিয়া চিৎকার করছে, কিন্তু আজ টিয়ার চিৎকারে কেউ কান দিচ্ছে না, শুধু ওর বাবা মা ছাড়া। দেখতে দেখতে টিয়া সবার চোখের আড়ালে চলে গেল। এবার কাজী সাহেব মুখ খুললেন। নরম কণ্ঠে বললেন, যা বুঝলাম, বিয়ে তো আর হবে না, এবার আমি চলি তবে। এটা বলে কাজী চলে যেতে নিলে শুভ্র আটকায় ওনাকে। সবাই আবারও অবাক হয়, কারণ শুভ্র বলে বিয়ে এখনই হবে শুভ্র ছোঁয়ার। কথাটা শুনতে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন রেগেমেগে কয়েকটি কথা শুনিয়ে দেয় শুভ্রকে। শুভ্র তবুও বলে সে ছোঁয়াকে বিয়ে করবে, এবং আজই করবে। ছোঁয়া এতক্ষণ মাথা নিচু করেছিল, এখন সে মাথা উঁচু করে শুভ্র দিকে তাকিয়েছে। কারণ এই প্রথম শুভ্র ছোঁয়ার জন্য বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুনের সাথে তর্ক করছে। জীবন মির্জা কিছু বলতে যেয়ে বলতে পারেনি, কারণ ওনার কথা বলার মতো যে মুখ নেই। মান্নান মির্জা কিছু বলছে না আজ, কারণ মান্নান মির্জা জায়গায় আজ শুভ্র দাঁড়ানো। শুভ্র আজ ছোঁয়ার পাশে আছে, তাই মান্নান মির্জা নিজের জায়গায় বসে দেখছে যা হচ্ছে। স্ত্রীকে হারিয়ে তিনি এখন আর নিজের মধ্যে নেই। লিলি আর বাবা দাদির উপর বেশ অসন্তুষ্ট, তবে শুভ্রর প্রতি ভীষণ সন্তুষ্ট আজ। লিলি মনে মনে ভাবছে এভাবে যদি সে আলিফকে পেয়ে যায় তবে আর কোনো চাওয়া থাকবে না ওর। কিন্তু আলিফের মধ্যে যে অন্য রহস্যের বাসা, তা লিলি ঠিকই টের পেয়েছে। শুধু সময়ের অপেক্ষায় আছে সে। বেলাল মির্জার গর্জনে লিলির হুঁশ ফিরে। এই ছোঁয়াকে আমি কখনো আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আর কিছু শুনতে চাইছি না। তাহলে তুমিও শুনে রাখো, আমি ছোঁয়াকে বিয়ে করব, তা আজকেই। ছোঁয়াকে নিয়ে আমি দূরে চলে যাব এই পরিবার থেকে।
অনেক দূরে চলে যাব। যেভাবে ছোটবেলায় আমার মা আমাকে নিজের থেকে, এই পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেভাবে এখন আমি নিজেকে সবার থেকে আড়াল করে নেব। শুধু পার্থক্য হবে, সেবার আমি ছোট ছিলাম, আর এখন আমি বড় হয়েছি, এবং আমার সাথে আমার ভালোবাসার মানুষ থাকবে এবার। দেখ শুভ্র, তুই কিন্তু তোর মাকে এখনো ভুল বুঝে আছিস। হ্যাঁ, আমি প্রথমে চাইনি তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করতে, কিন্তু পরে আমিও চেয়েছিলাম, আর তাই তোর মা তোকে ভর্তি করতে পেরেছে। তোর ভালোর জন্যই তোর মা তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করেছিল। তুই ছোটবেলায় প্রচুর দুষ্টু ছিলি। রোজ মানুষে তোর নামে অভিযোগ নিয়ে আসতো বাসায়। তাই বাধ্য হয়ে তোর মা এই সিদ্ধান্ত নিয়েছিল, এবং আমরাও তাতে মতামত দিয়েছিলাম। শুধু শুধু এতগুলো বছর ধরে তুই তোর মাকে ভুল বুঝে দূরে সরে আসিস তার থেকে। এখন আবার এসব বলে তুই তোর মাকে কতটা কষ্ট দিচ্ছিস বুঝতে পারছিস তুই? এত বোঝাবুঝির দরকার নেই আমার। সোয়াকে মেনে নিলে আছি আমি, নয়তো চলে যাব ওকে নিয়ে। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে, আমার না। আমার মায়ের ভাইয়ের মেয়ের মতো ধন সম্পত্তি এত লোভ নাই আবার। আমি সাধারণভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই তো অন্য কোম্পানিতে উচ্চ পদে জব করি নিজ পর যোগ্যতায়। দেখ দাদু ভাই, আমার জন্য তোরা সবাই সমান। তাই বলি, বাড়ির মেয়েকে বাড়ির বউ করা আমাদের পক্ষে সম্ভব না। ও, সিরিয়াসলি দাদি, তোমরা সোয়াকে এই পরিবারের একজন মানো? বিশ্বাস করো সোয়া এই বংশেরই মেয়ে? আরে তো লোকালোকি করিও না প্লিজ। সব জেনে গিয়েছি আমি। সোয়ার জন্ম পরিচয় জেনে গেছি আমি, এবং এটাও জেনে গিয়েছি যে সোয়া এই বংশেরই মেয়ে। এবার তোমরা বিশ্বাস করো আর বা না করো, তাতে আমার কিছুই যায় আসে না। সোয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে শুভ্রর দিকে, আজ যেন সে এক নতুন শুভ্রকে দেখছে। সোয়ার বুকটা হঠাৎ ব্যথায় কোকিয়ে উঠল। ওর জন্ম পরিচয় কি হতে পারে? কেন সবাই ওর সাথে এমন আচরণ করে, তা সে জানার জন্য ওদের আগ্রহী আছে। সবাই আজ শুভ্রকে নতুন রূপে দেখছে, যেন এমনভাবে তাকিয়ে আছে ওর দিকে। এবার শুভ্র ওর মা নাজমা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি, আপনিও কি রাজি নন আমার আর ছোঁয়ার বিয়েতে? থাক, কাউকে রাজি থাকতে হবে না। কাজী মোল্লা, মামা, বিয়ে পড়ান। শুভ্র রেগে যাওয়ার আগে নাজমা বেগম বলে ওঠেন, আবার আমার ছেলের বউকে আমি নিজ হাতে বউ সাজাবো আজ। ছোঁয়া, আয় তোমা আমার সাথে। বউ না সাজলে কি বিয়ের অনুভূতি আসে? বিয়ে যখন হবে তবে আমার বিয়ের শাড়ি দিয়েই আমার ছেলের বউ বধূ সাজবে। এটা বলেই সোয়াকে নিজের সাথে নিজের রুমে নিয়ে গেলেন নাজমা বেগম। বেলাল মির্জা বাধা দিলেও উনি আজ কারো কথা শোনেননি। আঞ্জুমা খাতুন তো রাগে দুঃখে নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বড়দের কথা যদি কেউ না শোনে, তবে বড়দের আর সেখানে থাকার কোনো প্রয়োজনই নেই, তা আঞ্জুমা খাতুন মনে করেন। বেলাল মির্জা গিয়ে কয়েকবার দরজায় শব্দ করতেই আঞ্জুমা খাতুন দরজা খুলে দেন। নাজমা বেগমের সব রাগ তিনি এখন বেলাল মির্জার উপরেই বের করবেন। বেলাল মির্জাও এবার বুঝেছে, ছেলের কথা আজ না শুনলে চিরদিনের জন্য ছেলেকে হারাতে হবে। তাই তিনি আঞ্জুমা খাতুনকে বোঝাতে এসেছে। অনেক বুঝে বেলাল মির্জা আঞ্জুমা খাতুনকে হলরুমে নিয়ে আসে। লিলিও মায়ের সাথে সোহাকে তৈরি করতেছে। সোহা বাড়ির অন্য ছোট সদস্যদের সাথে বসে আছে। মান্নান মির্জা, জীবন মির্জা সোফায় বসে আছেন কাজী সাহেবের সাথে। জায়দা বেগম নিজের গলার গহনা এনেছেন সোয়াকে পরানোর জন্য। সোয়া বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে সবাইকে, কিন্তু কেউই ওর কথা শুনছে না। সোয়ার মনে ওর মায়ের কথাগুলোই ঘুরছে। ওর মা যে বলেছে ওই বালাগুলো না ছোঁয়ার জন্য, কিন্তু আজ বিয়ে হলে তো ওকে এগুলো পড়তে হবে। তাই সে কাচুমাচু করতেছে। অবশেষে সোয়াকে আনা হলো। শুভ্রর পাশে বসানো হলো সোয়াকে। সোয়া মাথা নিচু করে রেখেছে। কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলা হয়েছে, তার মাঝেই সোয়া বলে উঠল, ও শুভ্রর সাথে কিছু কথা বলতে চায়। সবাই অনুমতি দিলেন, কিন্তু বেলাল মির্জার একটাই কথা, সবার সামনেই বলতে হবে যা বলার। শুভ্র কিছু বলতে চাইলেও সোয়া দিল না ওকে ঝামেলা করতে। আর সোয়া কয়েকটা ঢোক গিলে বলে, আম্মু আমাকে প্রমিস করিয়েছে আমি যেন ওই বালাজোড়া কখনোই স্পর্শ না করি। তবে এটা লিলিকে বলার পর লিলি বলেছে আম্মুর সাথে নাকি তোমার কথা হয়েছে। কি বলছে আম্মু তোমায় বলবে প্লিজ? তুই ছোট মেয়ে, এত কিছু জেনে কি করবি তুই? ছোট হলে বিয়ে করছো কেন? বাচ্চাদের মতো কথা বলিস না ছোঁয়া। আমার পরিশ্রমে পানি ঢালিস না। আগে আম্মু কি বলেছে শুনবো, তারপর বিয়ে। সবার সামনে না হলে বুঝিয়ে দিতাম এই শুভ্রর সাথে তর্ক করার ফল কি কত প্রকার। একটু মিনমিনিয়ে বলে শুভ্র কথাটি। সোয়া মুখ ভেঙচি কেটে বলে, সিরিয়াসলি বলছি, আমি আমার মাকে করা ওয়াদা ভাঙতে কিছুতেই পারবো না। বিয়ে ক্যান্সেল।
এটা বলে সোয়া উঠে যেতে নিলে শুভ্র বলে, আচ্ছা শোন। সোয়া বসে আবার। আবার শুভ্র কথা বলা শুরু করার আগেই লিলি বলে ওঠে, ভাইয়া, তুমি তো নাকি সব জেনেছ। মেজ আম্মু নাকি তোমাকে সব বলেছে। বলো, সবাইকে সব সত্যি বলো। সবাইকে সোয়ার জন্ম পরিচয়। সত্যিটা না জানলে সবাই সোয়াকে কথা শুনিয়ে যাবে সারা জীবন। এবার সোয়া বলে আবার জায়দা বেগমও বলেন শুভ্রকে সব বলার জন্য, কারণ উনি কিছু জানেন না। ওনার বিয়ে হয়েছে সোয়ার জন্মের ৩ বছর পর। সোয়ার সেজো চাচা চাচি সব জানেন, কিন্তু ওনারা এসবে কোনো কথা বলেন না। যা হয় তা দেখেন শুধু চুপচাপ। সবার রিকোয়েস্টে শুভ্র সবটা বলার সিদ্ধান্ত নিল, কারণ সোয়ার সম্পূর্ণ অধিকার আছে সবটা জানার। আসলে আমি ওই দিন রাতে টিয়া ওর মা বাবার কথা শুনে জানতে পেরেছি সোয়ার জন্ম পরিচয়ে রহস্য আছে। বাড়ির বড়রা কিছু লুকিয়েছে আমাদের থেকে। তারপর আমি মেজো আম্মুর কাছে যাই। মেজো আম্মুর কাছে গিয়ে জানতে পারি যে শুধু আমরা ছোটরা না, বরং ছোট চাচিও অজানা এই রহস্য থেকে। আমি জানতে পারি যে সোয়া এই বংশেরই মেয়ে, কিন্তু আমার আব্বু আর দাদি এ কথা কখনোই বিশ্বাস করেনি। কথাগুলো শুনে সোয়ার চোখ জলে টলমল করে উঠল। মুহূর্তে গড়িয়ে পড়ল গাল বেয়ে নোনা জল। সোয়া মনে করত সবসময় ওর জন্ম পরিচয়ে হয়তো রহস্য আছে কোনো, কিন্তু এটা যে সত্যি হয়ে যাবে তা কখনোই ভাবেনি ছোঁয়া। সোয়ার দিকে তাকিয়ে অদ্ভুত কষ্ট অনুভব করল শুভ্র। এবার জায়দা বেগম খুব উত্তেজনার সাথে শুভ্রকে বলল, বলো শুভ্র, সব বলো। আমি আর পারছি না অপেক্ষা করতে। সোয়ার জন্ম পরিচয় কি এমন সত্যি যে সবাই আমার থেকেও লুকিয়েছে? ছোট চাচি আম্মু, সত্যিটা জানলে হয়তো তুমি আমার মধুবালাকে আর আদর করবে না, মায়ের স্নেহে বুকে টেনে নিবে না। সোয়ার হিচকে উঠে গেল এবার কাঁদতে কাঁদতে। এতটুকু তো সে পারছে না সহ্য করতে, তবে সবটা কিভাবে করবে সহ্য? খুব যে কষ্ট হচ্ছে সোয়ার এসব শুনে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। কেউ যেন বুকের ভেতর ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। পারছে না কারো দিকে তাকানোর সাহস। অপমান লাগছে খুব। সব নীরবতা ঠেলে শুভ্র উচ্চারণ করল, সোয়া ছোট চাচ্চুর মেয়ে। মেজো আম্মুর ছোট বোনের সাথে ছোট চাচ্চুর প্রেম ছিল। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত। কিন্তু দাদি এক ঘরে দুই বোনকে কিছুতেই মেনে নিবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। এর মাঝেই ছোট চাচু জানতে পারে ছোঁয়ার মা এই বালাজোড়ার জন্যই ওনার সাথে সম্পর্ক করেছে। তাই চাচু ওনাকে এড়িয়ে চলতে শুরু করেন। আর এসব চলাকালের মধ্যেই সোয়া ওই ভদ্রমহিলার গর্ভে আসেন। ছোট চাচুকে উনি সাথে সাথেই বলেন। এটা কিন্তু ছোট চাচু রাগের মাথায় অস্বীকার করেন সবটা। তবে ওই ভদ্রমহিলার বালাজোড়ার প্রতি লোভ থাকলেও ছোট চাচুকে তিনি একটু বেশি ভালোবাসতেন। পরে ছোঁয়ার জন্ম হওয়ার সময় অনেক কষ্ট পেয়ে ভদ্রমহিলা মারা যান। মেজো চাচু সদ্য জন্ম নেয়া ছোঁয়াকে এই বাসায় এনে সবাইকে বলে দেন সব সত্যি। ছোট চাচিও তখন নিজের ভুল বুঝতে পারেন এবং ছোঁয়াকে চান, কিন্তু মেজো আম্মু ওনার কাছে ছোঁয়াকে দেননি, কারণ ছোট চাচু সত্যি অপরাধী। ওনার কারণে ছোঁয়ার মাকে সমাজের অপবাদ পেয়ে মরতে হয়েছে। এর মাঝে একটা সত্যি ছোট চাচু কখনোই প্রকাশ করেনি, যেটা মেজো আব্বু আর মেজো আম্মু ছাড়া কেউই জানতো না। পুরো পরিবার জানে ছোঁয়া ছোট চাচু আর ওই ভদ্রমহিলার অবৈধ সন্তান, কিন্তু এটা সত্যি নয়। ছোট আব্বু ছোঁয়ার আম্মুকে গোপনে বিয়ে করেছিলেন। দাদির ভয়ে ছোট আব্বু এটা বলতে পারেনি কাউকে, এবং মেজো আম্মুকেও কসম দিয়েছিলেন যেন এই সত্যিটা কাউকে না বলে। শুনে রাখো সবাই, আমার মধুবালা পবিত্র বন্ধনে জন্ম নিয়েছে। কেউ যদি আর ওর সাথে খারাপ আচরণ করেছে তো ছাড়ব না কাউকে আমি। শুভ্রর কথা শেষ না হতেই সোয়া একছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ কোন সত্যি জানল সে? কেন এমন করলে জীবন মির্জা ওর মায়ের সাথে? কেন জন্মের সাথে সাথে নিজের মাকে হারাতে হলো ওর? কেন সেলিনা পারভিন এত বছর কিছু বলেনি ওকে? কেন 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 হলো ওর সাথে এমন? কোন পাপের শাস্তি ওকে দিলেন খোদা? হাজার প্রশ্ন সোয়ার মন জুড়ে। শুভ্রসহ সবাই দরজায় শব্দ করছে, কিন্তু সোয়া দরজা খুলছে না। ভয় পেয়ে যাচ্ছে সবাই যত সময় যাচ্ছে। শুভ্র অনেকক্ষণ ধরে নক করতে করতে বিরক্ত হয়ে যায়। ভয় বাসা বাঁধে প্রাণ জুড়ে। প্রায় ৩০ মিনিট পর শুভ্র সোয়ার রুমের ব্যালকনি দিয়ে প্রবেশ করে ওর রুমে। শুভ্র আরেক ধাক্কা খায়, সোয়ার রুমে প্রবেশ করে। পুরো রুম অগোছালো ছোঁয়ার। রুমের কোথাও ছোঁয়া নেই। শুভ্র ওর রুমের ওয়াশরুমও চেক করে, সেখানেও ছোঁয়া নেই। মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ে এবার শুভ্র। ছোঁয়া চলে গেছে, কিন্তু কোথায়? এর মাঝে সবাই ভুলে গেলেন জাহেদা বেগমের কথা। জাহেদা বেগম এখন পর্যন্ত সেখানেই বসে আছেন আনমনা হয়ে। এমন সত্যির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। চলবে ইনশাল্লাহ।
গল্প মধুবালা, দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।